প্রবৃদ্ধির যেই তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। এবং এক পর্যায়ে যে আমরা বলেছি, আমি অন্য জায়গায় বলেছি, তথ্য উপাত্তের রাজনীতিকীকরণ করা হয়েছিল। দি পলিটিসাইজেশন অফ দি ডেটা অ্যান্ড ইনফরমেশন। পাবলিক ইনভেস্টমেন্ট অ্যাট দি মার্জিন 6 থেকে 8%। এটা হলো একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা কি হলো? এত প্রবৃদ্ধি হলো, ট্যাক্স জিডিপি রেশিও বাড়ে না, ওই 8-9% আটকে গেছে। সো ওয়ের ডিড দ্য মানি গো? Either it was not properly collected, or it was totally outside the net, or it was totally taken out of the country. কোনো না কোনো the illicit financial flow. So আপনি প্রথমে দেখলেন আপনার ট্যাক্স নাই, আপনার দেখছেন আপনার ওখানে ইনভেস্টমেন্ট নাই। What was the third problem? যেটুকু টাকা পয়সা ছিল সেটাতে আপনি দৃশ্যমান উন্নয়নের জন্য, ভিজিবল ডেভেলপমেন্ট ইন্ডিকেটরের জন্য দিলেন এবং একটা ইন্টারসেক্টরাল ইমব্যালেন্স তৈরি করলেন। হোয়াট ওয়াজ দ্য ফ্লিপ সাইড অফ দ্য ইন্টারসেক্টরাল ইমব্যালেন্স? আপনি কিছুতেই হেলথ এডুকেশনে, সোশ্যাল ডেভেলপমেন্টে, সোশ্যাল প্রোটেকশনে, হিউম্যান ডেভেলপমেন্টে a low middle income country providing as a share of GDP only 1% to your health sector. Can you imagine what scandalous it is? Only 2%, less than 2% to your education sector. এবং তাও আপনি ব্যবহার করতে পারেন না। সো দেখেন কি সমস্যা হয়ে গেল। বাংলাদেশকে যদি আগাতে হয়, তার শরীরের মানুষের মধ্যে যেরকম দুটো ফুসফুস থাকে, 2 lungs, বাংলাদেশের 2টো লাংস কি? একটা লাংস হলো তার ফাইন্যান্সিয়াল সেক্টর, আরেকটা লাংস এনার্জি সেক্টর। লক্ষ্য করে দেখেন, বোথ দি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে। কে খেলো? এবং ভালো করে লক্ষ্য করে দেখেন, যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে। সেন্ট্রাল ব্যাংকই তো সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করেছে আমাদের ভিতরে। এবং সেই সেন্ট্রাল ব্যাংকের ভিতরে পার্টিকুলারলি এখন তো এটা তো কি বলে প্রকাশ্য হয়ে যাচ্ছে, মাসোহারা দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে। এটা তো এখন প্রকাশ্য হচ্ছে। সো আগামী দিনে যদি আমার রিফর্মসের শুরু করতে হয়, উই ক্যানট ইগনোর দি ওভারসাইট ফাংশনস। এদের কিভাবে চয়েস করা হলো, কিভাবে সিদ্ধান্ত? ওই যে বললাম, যখন অলিগার্ক কাজ করে সে সব জায়গাতে একসাথে তার অক্টোপাসের মতো সুর বিস্তার করে। ওই যে ডাইরেক্টরসগুলো দিল সরকার, ওই ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দিল, তারা প্রত্যেকে ওইখানে বসে ব্যবসা করলো এবং সেটার ভাগ তো অনেকেই পেল। এটা তো কোনো গোপন ব্যাপার না। একই রকমভাবে কি হলো দেখেন, ওই ওভারসাইট ফাংশনে বাংলাদেশ ব্যাংক বলছে নতুন ব্যাংকের দরকার নাই, তারপরেও প্রধানমন্ত্রী অফিস থেকে নতুন ব্যাংক দেওয়া হচ্ছে। কাকে দেওয়া হচ্ছে এটাও আমরা দেখতে পাচ্ছি, যাদের কোনো যোগ্যতা নাই একটা ব্যাংক চালানোর মতো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তৈরি করার ভিতরে। আপনারা বলেন না সংস্কারের কথা, রাষ্ট্রের মেরামত করার কথা বলেন না? এই রাষ্ট্রের মেরামত যদি না হয়, এই 2 পয়সার সংস্কার করে আপনি টিকতে পারবেন না। যদি এই মুহূর্তে অর্থনৈতিক স্থিতিশীলতাকে আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু আমরা ওই সংস্কারের পথে এগোতে পারবো না। কিছু আমরাকে বলি যে যখন আমরা রিফর্মসের কথা বলি, when the reforms is an outcome of a crisis, তখন it is also very important, the stabilization is also very important. যদি স্টেবিলিটি না থাকে, এক্সচেঞ্জ রেটের, ইন্টারেস্ট রেটের, যদি প্রাইসেস অন দ্য মার্কেট, এগুলি যদি আমরা না ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু রিফর্মসের জন্য মানুষ স্বস্তি পাবে না। ওই স্টেবিলাইজেশন করে যদি সংস্কার আমি না করতে পারি ঠিকমতো সময়ের ভিতরে, 15 বছরের কাজ যদি 15 মাসে না শেষ করতে পারি, তাহলে আমি যে ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা বলছি সেটাও কিন্তু সমস্যায় পড়ে যাবে। সেহেতু আমার ডেমোক্রেটিক ট্রানজিশন আলটিমেট গোল হলে এই ইকোনমিক রিফর্মসগুলোকে ঠিক মতো করে সিকোয়েন্স করা, পেসিং করা ইজ সো ইম্পর্টেন্ট এইখানে এর ভিতর দিয়ে।